বাংলাদেশ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি একটি ধুরি মাছ নাচুই পানি গোছের মেরে বক্তব্য রেখেছে। তাছাড়া তার উপায়ও নেই। তার সরকার টিকে আছে মুসলিম ভোট ব্যাংকের উপর। মুসলিম তোষণে তার মতো ভারতবর্ষে দ্বিতীয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আসুন আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর মুখনিসৃত বাণীগুলি শুনে আসি। আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে। আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে। এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না। যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন, আমরা সেটাকে সমর্থন করি না। কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে, বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার। কোনো ধর্মের উপরে, কোনো বর্ণের উপরে, কোনো জাতির উপরে কোনো অত্যাচারই আমরা মানি না। না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক। এটাই আমাদের প্রিন্সিপাল। সুতরাং বুঝলে, আমার কথা দিয়ে বুঝতে পারলে, আমরা যেসব ঘটনা আজ নয় গত 1 বছর ধরে ঘটছে, প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত। কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে, সেটেল করতে পারে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হয় সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতে। শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার সাথে সাথেই সে দেশে বসবাসরত হিন্দুদের উপর নির্বিচারে অত্যাচার নেমে আসে। এই সরকারের প্রধান পৃষ্ঠপোষক হেফাজতে ইসলাম ও জামাত শিবির দীর্ঘদিন ধরেই এই সুযোগটির অপেক্ষায় ছিল। শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য মুসলিম মৌলবাদীরা হিন্দুদের উপরে অত্যাচার করতে পারছিল না। হজরত মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় আসায় মৌলবাদীদের সামনে বিরাট সুবর্ণ সুযোগ উপস্থিত হয়। তারা সহসায় হিন্দুদের ঘরবাড়ি, মঠ মন্দির লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করে, হিন্দু মহিলাদের উপর ধর্ষণ শুরু করে। এই সুযোগটির জন্য তারা বহুদিন ধরে অপেক্ষায় ছিল। ধর্ষণ ও লুটপাট করা এক শ্রেণীর ধর্মান্ধ মৌলবাদী মুসলিমদের জাতীয় চরিত্র। আর হজরত মোহাম্মদ ইউনূস কোথায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, তার প্রত্যক্ষ মদতে অবাধে লুটপাট ও ধর্ষণ চলতে থাকে। উপরন্তু প্রশাসনিক ক্ষমতা হাতে থাকায় হিন্দুদেরকে ধরে ধরে জেলে পোড়া শুরু হয়। পুলিশ আনসার ছাড়াও সরাসরি সেনাবাহিনী এ কাজে হাত লাগায়। আমরা চট্টগ্রামে হাজারী গলির ঘটনা দেখেছি। হজরত মোহাম্মদ ইউনূস সাহেবের উদ্দেশ্য পরিষ্কার, কিভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করা যায়। এই জন্য তিনি ক্ষমতায় বসার সাথে সাথেই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেন এবং পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়াতে সচেষ্ট হন। তার উদ্যোগেই ঢাকায় ঘটা করে প্রেস ক্লাবে জিন্ন দিবস পালিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উদ্দেশ্য পরিষ্কার ও স্পষ্ট। কোনো বিদেশি শক্তির উস্কানিতেই বাংলাদেশ
ভারতের সঙ্গে জেনে বুঝে পাঙ্গা নিতে চাচ্ছে। এখানে উল্লেখ করতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের ব্যাপারে মাননীয় মোদীজির দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী যেভাবে বজ্রকঠিন সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে পর্যুদস্ত করে বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, সে সাহস ও দৃঢ়তার অভাব বড়ই লক্ষ্য করা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির ভিতর। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি কি নোবেল পুরস্কারের আশায় শান্তির দূত হয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন? মনে রাখতে হবে, নোবেল পুরস্কার নয়, দেশের স্বার্থ সবার আগে। দীর্ঘদিন ধরেই মাননীয় মমতা ব্যানার্জি বাংলাদেশের ব্যাপারে নিশ্চুপ ছিলেন। যিনি সারা বিশ্বের যে কোনো ধরনের ঘটনার ক্ষেত্রেই বয়ান দেন, বয়ানবাজিতে তিনি খুবই ওস্তাদ, তিনি এবার নিশ্চুপ। ব্যাপারটা বড়ই আশ্চর্যের। তিনি ভোট ব্যাংকের ভয়ে এতদিন চুপ করেছিলেন। হিন্দু ভোট ব্যাংক তার বিরুদ্ধে চলে যাচ্ছে দেখে ভয়ে একটি মেরে বয়ান দিয়েছেন। মাননীয় মমতা ব্যানার্জি একটি বড় ভোট ব্যাংক হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা, সেটার ভয়ে মমতা ব্যানার্জি এ ধরনের আচরণ করছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে আইএসএফ প্রধান মাননীয় নৌশাদ সিদ্দিকী মহাশয় বয়ান দিচ্ছেন ও বাংলাদেশের উপ হাই কমিশনার কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করেন। সেখানে তৃণমূল চুপ করে বসে থাকার রহস্যটা কী? তৃণমূল কি বাংলাদেশের ঘটমান সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি সমর্থন করেন? ভারতে আশ্রিত শরণার্থীদের অনেকের আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে বাস করে। তাদের উপর অত্যাচার হলে স্বাভাবিকভাবেই এপার বাংলায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের শ্বশুরবাড়ি বর্ধমানে। যে কোনো দেশের জাতীয় পতাকার অবমাননা মূর্খতার পরিচয়। ভারতের জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশিরা সাহস পায় কোথা থেকে? এর একটা দাঁত ভঙ্গা জবাব দেওয়া উচিত। এই শিক্ষা দীক্ষা কি মূর্খ, অসভ্য, বর্বর মাদ্রাসা মার্কা বাংলাদেশি মুসলিমদের আছে? যদি থাকতই তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচুর মাথায় পেচ্ছাপ করে বা ঠাকুরমা বয়সী শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে টানাটানি করে। এটা একমাত্র বর্বর অসভ্য বাংলাদেশিদের পক্ষেই সম্ভব। আসুন আমরা সবাই মাননীয় নৌশাদ সিদ্দিকী সাহেবের বক্তব্য শুনে এখানেই শেষ করছি। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অবশ্যই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওর ইফেক্ট আমাদের এখানে আসছে। আবার আমাদের ঘটনাচক্রে আমাদের দুটি আমরা বাংলা ভাষাভাষী, আমাদের একটা যেন একটা আবেগ কাজ করছে, যেটা বাংলাদেশে হচ্ছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সেই জন্য দেখুন, গত দুদিন আগে আমি আমার এখানকার যিনি ডেপুটি কমিশনার আছে তার মাধ্যমে বাংলাদেশের হাই কমিশনের যিনি আছেন ডেপুটি কমিশনার এখানে আছেন, ওনার মাধ্যমে ইন্টেরিয়াম সরকারের কাছে পাঠিয়েছি। আজকে আমাদের পক্ষ থেকে ফিজিক্যালি ডেপুটি কমিশনারের অফিসে গিয়ে তাদেরকে বলা হচ্ছে যে হিংসা বন্ধ করা হোক। আপনি জানলে অবাক হবেন যে যদি এখন ইসকন ওনাকে বহিষ্কার করেছেন, বহিষ্কৃত ইসকন নেতা, ইসকনের যিনি সদস্য চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়, যখন তাকে কোর্টে তুলছিল সেই সময় ওই পিরিয়ডে একটা আইনজীবীকেও কুপিয়ে হত্যা করা হয়েছে, হিংসা বাড়ছে। তারপরে শুনলাম নাকি ধর্মীয় স্থানে আঘাত হয়েছে। আবার গত রাত্রে খবর পেলাম জাস্ট মিডিয়ার মাধ্যমে, আমি তখন আমার প্রতিনিধি নাই বা ওই ধরনের খবর যতটুকু জানতে পারলাম যে ওখানে আপনার একটা দরগা ছিল, সেখানে আক্রমণ হচ্ছে। তাহলে এই যেটা তৈরি হচ্ছে, এটা তো অস্থিরতা বাড়ছে। এই অস্থিরতা বন্ধ হোক, এটা আমি চাইবো। আমাদের পড়োশী দেশ এবং আমরা বাংলা ভাষায় কথা বলি, ওরা বাংলা ভাষায় কথা বলে, ফলে আমাদের একটা আবেগ, সেই আবেগের দাঁড় থেকে দাঁড়িয়ে আমি চাইবো একটু শান্তি ফিরে।